নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাস। সুস্থ সুন্দর জীবন একসাথে পেতে গেলে ডক্টর প্লাস। বহু অনুষ্ঠান, বহু বিষয় নিয়ে আলোচনা, সবটাই আপনাদের নখদর্পণে। এবং আপনারা এই অনুষ্ঠান দেখতে ভালোবাসেন দুটি কারণ। একটা হচ্ছে সঠিক পরামর্শ এবং বিষয়টা সম্পর্কে সঠিক অবগত হওয়া। অর্থাৎ আমরা যে বিষয়টা সঠিক জানি না, অনেক মিথ রয়েছে, হয়তো অনেক আজকের সময় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল বিভিন্ন বিষয় নিয়ে যতটা না আমরা শুনছি, জানছি, বুঝছি, সেটা হয়তো সবটা ঠিক নয়। কোনটা ঠিক কোনটা বেঠিক এর ভিতরে দাঁড়িয়ে কিন্তু আমাদের নিজেদের জীবনটাকে অনেক অংশেই খারাপ করছি এবং হয়তো নিজেদের জীবনে অনেক অজানা রিস্ক ডেকে নিয়ে আসছি। তো সেরকম জায়গা থেকে আজকে শুরুটা করব। তবে আজকের বিষয়টা সম্পর্কে বলতে গেলে দুটো কথা আগে। বেশি বয়সে মা হবেন বা মাতৃত্বের ডেডলাইন কি, কিংবা কত সংখ্যায় বা কত থাকতে পারে, ঠিক কততে মাতৃত্ব আপনাকে সেই মাতৃত্বের স্বাদ দিতে পারে। বয়স পেরিয়ে গেছে কিংবা বয়স পেরোয়নি, তার আগেই মা হতে পারছেন না, বন্ধ্যাত্ব অর্থাৎ মেটার্নাল এজ এবং ইনফার্টিলিটি নিয়ে আজকে আলোচনা করব। রয়েছেন আমাদের সঙ্গে রিনাউন্ড ডক্টর গাইনোকোলজিস্ট ডক্টর পারিজিৎ সান্যাল। অনেক অনেক স্বাগত ম্যাম আপনাকে। থ্যাংক ইউ। বহুবার পেয়েছি এ পর্দায়, আবারও একবার নতুন করে পাওয়া, এবং নতুন করে পাওয়া মানে নতুন কিছু জানা। তো আজকে যে মূলত বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, প্রথমত এজ। আজকে এজটাকে আগে যদি আমরা প্রাধান্য দিই, এই যে বয়সের আগে মাতৃত্বের বন্ধ্যাত্ব একটা জিনিস, ইনফার্টিলিটি, আর বয়স পেরোলে মা হতে পারছেন না, এর একটা ডেডলাইন। আমি যেমন শুরু করলাম যে মাতৃত্বের ডেডলাইন কি হয়, কত বা কিংবা এইখান থেকে আমরা শুরু করি আজকে আলোচনা। এখানে ম্যাটারনিটি বা মা হওয়াটা একটা ফিজিক্যালি নয়, স্পেশালি মেন্টালিও একটা ইম্পর্টেন্ট। মেন্টালি রেডি থাকতে হয় একটা মহিলাকে এবং একটা কাপলকে। এই ব্যাপারে আমরা এজ রিলেটেড কিছু সোশ্যাল নর্মস বলুন বা ক্যারিয়ার রিলেটেড যদি আমরা বলি, তাহলে অ্যাজ সাচ কোনো ডেডলাইন রাখতে পারি না। কিন্তু ওয়েন ইট কামস টু নেচার, মানে যখন বায়োলজিক্যালি আমরা যদি বলি, এক মা হওয়া বা একটা বাচ্চা নেওয়া বা প্রেগনেন্সি বা কনসিভ করার যে এজ, দিস ইজ অ্যাটলিস্ট মানে 20s বা 30 আর্লি 30s এর মধ্যে নিয়ে নিলেই সুস্থ, এবং কমপ্লিকেশনস আমরা অনেক কম দেখি। একদম। আর অনেকেই এখনো আমরা শুনছি, বুঝছি, জানছি যে না, এখনো আমরা নিজেরা স্ট্রং বিল্ড হয়নি, আমরা এখনো দাঁড়াতে পারিনি, কেরিয়ারে আমরা অনেক বেশি ফোকাস। একটা বেবি এসে গেলে সেই বেবিটাকে যত্ন করবে কি, রাখবে কি, সে সময় তো আমার কেরিয়ার অনেক হ্যাম্পার হবে। এই মা হওয়ার আগের একটা মানসিকতা, মা হয়ে যাওয়ার পরে একটা মানসিকতা, যেটা আপনি বলছিলেন যে মা হওয়ার থেকে কিন্তু মানে সবার আগে হচ্ছে ফিজিক্যাল চেঞ্জেস থেকে মেন্টাল চেঞ্জ অনেকটা এই অংশে ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে অনেকেরই দেখা যাচ্ছে পিসিওএস এর প্রবলেম থাকে বা পিরিয়ডিক্যাল সমস্যা, বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ। তো সেই জায়গা থেকে আপনি কি বলবেন মাতৃত্বের স্বাদ? মাতৃত্ব নেওয়াটা পুরোপুরি একটা কাপলের চয়েসের উপর ডিপেন্ড করছে, কখন নেবেন বা কিভাবে কনসিভ করবেন। অনেকে সারোগেসি থ্রু কনসিভ করেন, অনেকে ন্যাচারাল থ্রু কনসিভ করেন। কিন্তু কখন নেবেন সেটা খুব ইম্পর্টেন্ট। যদি ন্যাচারাল কনসিভ করার প্ল্যান থাকে, স্পন্টেনিয়াস কনসিভ করার প্ল্যান থাকে, তাহলে আমাদের খালি প্রেগনেন্সি চলে এলেই সেই জিনিসটাই সাকসেসফুল নয়। প্রেগনেন্সির পরে সেটাকে মেনটেন করা, ডেলিভারি হওয়া, এবং তারপরে একটা হেলদি লাইফস্টাইল, মানে পোস্ট নেটাল লাইফটাও যেন হেলদি হয়, সেটাও আমাদের দেখতে হয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে যখন 30টা একটা বর্ডার লাইন ধরে এবং 35টা একটা ডেড লাইন ধরে যদি আমরা চলি, তাহলে বায়োলজিক্যালি ইট ইজ আ সেফার জোন। এবার হ্যাঁ, অনেক সময় হয় যে দে আর স্টিল নট প্রিপেয়ার্ড। অনেক সময় দেখি যে কাপল আসে 28-30s, যে না আমরা এখনো প্রিপেয়ার্ড নই। তো তাদের জন্য অনেক অপশনস থাকে ইন ফিউচার। কিন্তু হ্যাঁ, ন্যাচারালি কনসিভ করার যে চান্সেসটা বা যে রিস্কটা অনেক বেশি বেড়ে যায়, এবং ন্যাচারালি কনসিভ করার চান্সেসটা অনেক কমে যায় 35। যত এজিং হবে। সবার জন্য যে 35 নয়, অনেকেই আমি দেখেছি 39-40তে খুব হেলদি ভাবে বাচ্চা এলো এবং হেলদি ভাবে প্রেগনেন্সি ক্যারি ফরওয়ার্ড হলো। কিন্তু মানে ইন জেনারেল যদি আমরা বলি, তাহলে 35 একটা অ্যাভারেজ এজ ধরে রাখি, যে 35 এর পরে আমাদের এগস অ্যাক্সেলারেট করতে লাগে সবারই। মানে একটা মহিলা যে পৃথিবীতে আসে, একটা ফিমেল চাইল্ড যখনই পৃথিবীতে আসে, দে কাম উইথ আ ফিক্সড অ্যামাউন্ট অফ এগস। ইটস নট লাইক দ্য মেল কাউন্টারপার্ট, যেখানে মাসে মাসে বা এভরিডে স্পার্মস তৈরি হয়। কিন্তু ফিমেলদের যেটা হয় যে মাসে মাসে এগস তৈরি হয়, এগস ম্যাচিওর হয়, কিন্তু যে অ্যামাউন্ট অফ এগস ওরা নিয়ে আসে সেটা ফিক্সড। এবং সেটার যে এজিং হয়, একটা এজিং বলে ওই জন্য থাকে, কারণ এটা প্রত্যেক মাসে তৈরি হয় না। যে পোর্শনটা আমরা বলি যে এগ রিলিজ করছে বা এগস আসছে, এই ডিম জিনিসটা হচ্ছে সেগুলো ম্যাচুরেশন। ইমম্যাচিওর এগের নাম্বার বলতে গেলে ইট ইজ আ ফিক্সড ইন আ
পার্সন, মানে ইন আ ওম্যান। ওকে ওকে, এবং আমরা এই প্রশ্নটা আসছিলাম যে এজ কিভাবে ফার্টিলিটির ক্ষেত্রে এফেক্ট ফেলে, এবং পাশাপাশি এক যেটা আপনি বলছেন কোয়ালিটি বা এক কোয়ান্টিটির বিষয়টা, আরেকটা জিনিস আপনি বলছিলেন যে ক্রোমোজোমাল অ্যাবনর্মাল, এই যে বিষয়গুলো নিয়ে যদি আমরা আরেকটু আলোচনা করতে পারি। এই এগস, এই ডিম্বাণু বা ডিম ওভারিজ ওভারিজ থেকে যেটা হয় যে মাসে মাসে এগ রিলিজ করে, এবং এই এগ রিলিজ করার একটা পদ্ধতি আছে যে একসাথে রিক্রুটমেন্ট হয়, মানে যেমন 10টা-15টা করে এগস রিক্রুট হয়, তার মধ্যে একটাই ম্যাচিওর করে। এবং এই জিনিসটা যত এজ হবে, মানে স্পেশালি আফটার 30, এই ম্যাচুরিটিটা ডিজেনারেশনের দিকে চলে যায়। মানে যত না ম্যাচুরিটি হয় তার থেকে ডিজেনারেশন হয়, মানে যত মানে কোয়ালিটি অফ এগসটা কমে যায়। এবং সেই একটা মানে একটা কম কোয়ালিটি এগে যখনই ভ্রূণ তৈরি হয় বা এমব্রায়ো তৈরি হয়, সেইগুলোতে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস চান্সেস আর মোর। স্পেশালি আমরা যে ট্রাইজোমি 21 বা ডাউন সিনড্রোম বলি, এটা আমাদের সবচেয়ে বেশি সায়েন্সে পড়া হয়েছে, মানে সবচেয়ে বেশি আমাদের এক্সপেরিমেন্ট বা সবচেয়ে বেশি আমাদের স্টাডি এসছে স্পেসিফিক্যালি ডাউন সিনড্রোম বা ট্রাইজোমি 21। আরো অনেক ট্রাইজোমিজ আছে, আরো অনেক অ্যানিপ্লয়েডিস আছে যেগুলো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস বলে। এইগুলো স্পেশালি রিলেটেড টু ম্যাটার্নাল এজিং, অ্যাবাভ 30, অ্যাবাভ 35, এইগুলো স্পেশালি অ্যাবাভ 35। 30-এর পরেই এগ কোয়ালিটি কমতে থাকে, এটা যদি একটা সিম্পল প্লেন রুল ধরে থাকি। আর 35-এর ওপরে এগ কোয়ালিটি কমাটার অ্যাক্সেলারেশন হতে থাকে, মানে আরো দ্রুতভাবে কমতে থাকে। একদম। আর কিভাবে বুঝবো ম্যাম, মানে এই যে এগের কথা যেহেতু আমরা বলছি, ফার্টিলিটির কথা বলছি, তো সেক্ষেত্রে মানে এজের সাথে ফার্টিলিটি এটা কিভাবে বুঝবো যে আমরা এখনো অবধি ঠিক আছে না নেই, বয়সটা তো অবশ্যই 30 পেরোলো, এই জায়গা থেকে আপনি কিভাবে বলবেন? এইগুলো অনেক টেস্ট হয়, আল্ট্রাসাউন্ডেও হয়, অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট বা ইউএসজি অনুযায়ী টেস্ট হয়, এবং ব্লাড টেস্ট হয়। এইসব টেস্ট দিয়ে আমরা মোটামুটি একটা আন্দাজ করতে পারি যে একটা মহিলার কতখানি এগ রিজার্ভ আছে বা আরো কতদিন তার ফার্টিলিটি মেনটেন থাকতে পারে। কিন্তু এগুলো খুব সঠিক ডায়াগনস্টিক নয় যে আমি শিওর হয়ে গেলাম যে না আপনি আরো, মানে পার্সন কামিং। মেইন জিনিসটা হচ্ছে এজ। এজের সাথে যদি আমরা বলি, মনে করি 35-এও একটা মহিলা এলো, সে বললো যে আমি জাস্ট ইনফার্টিল, আমি এখনো দেরি করতে চাই, আই ডোন্ট ওয়ান্ট টু টেক প্রেগনেন্সি। তো আমি কি করবো? আমি জাস্ট কয়েকটা টেস্ট করতে চাই যাতে বুঝতে পারি যে আমার পরে চান্স কি আছে। তো সেইগুলোতে টেস্ট হয়, ব্লাড টেস্ট অ্যান্ড ইউএসজি যে সোনোলজি, এগুলো করলে মোটামুটি একটা আন্দাজ নিতে পারি। কিন্তু বেসিক্যালি আমরা প্রেডিক্ট করতে পারবো না যে আর কতদিন তার ফার্টিলিটি বা কতদিন তার এই ন্যাচারালি কনসিভ করার ক্ষমতা কতদিন থাকে। এটা একদম সঠিক প্রেডিকশন ইজ ভেরি ডিফিকাল্ট, একদম একটা আন্দাজ আমরা পাই। একদম। এবং আমরা হয়তো এই অনুষ্ঠানটা চলাকালীন আপনার দর্শক বন্ধুরা হয়তো অনেকে ভাবছেন, যারা হয়তো এখনো প্ল্যানিং করেননি বা ভাবছেন যে এবার বোধহয় প্ল্যানিংটা করে নেওয়াই বেটার, তো বিভিন্ন জনের বিভিন্ন রকম সমস্যা থাকে, তো আসলে এটা আপনাদের একদম অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেখানে আলোচনা করছি এই কারণেই যে আমাদের না এজ নিয়ে অনেক মিথ রয়েছে, মানে বেস্ট এজ টু গেট প্রেগন্যান্সি এটা জানাটা খুব দরকার, ইন 20s অর আর্লি 30s, যেটা আপনি বলছিলেন যে একটা আমরা স্বাভাবিকভাবে একটা ডেডলাইন ধরতে পারি, তার মানে এটা নয় যে 35-এর পরেও আসছে না। হ্যাঁ, এক্ষেত্রে দেখা গেছে অনেক সময় খুব হেলদি বেবি, আপনি একটু আগেই বলছিলেন, কিন্তু যেটা না হওয়ার সম্ভাবনা বেশি সেটা নিয়ে আলোচনা না করে যেটা একদম হেলদি প্রেগনেন্সির কথা আমরা যত আলোচনা করছি, সেই জায়গায় একদম প্রপার ম্যানেজ বা প্রপার এজ, তো সেই প্রপার এজটা বললাম। আর আরেকটা হচ্ছে যদি কেউ ডিলে করতে চায়, প্রেগনেন্সি ডিলে করতে চায়, তাহলে কয়েকটা উপায় আছে, যেমন এগ ফ্রিজিং, মানে কম বয়সে এগগুলোকে ফ্রিজ করে রাখা, যাতে পরে ইন ফিউচার যখন when she'll be ready for প্রেগনেন্সি, তখন আমরা ওটাকে এগটাকে এমব্রায়ো করে করি, মানে আইভিএফ মাধ্যমে আমরা জিনিসটাকে প্রেগনেন্সি বা কনসিভ করাই। এবার কিন্তু এগুলো তো অবভিয়াসলি ন্যাচারাল নয়, এগুলো ন্যাচারাল নয়, এন্ড দিস হ্যাভ কমপ্লিকেশনস। একদম এর অনেক রিস্ক থাকে, অনেক রিস্ক তো বলা যায় না ঠিক, কিন্তু হ্যাঁ একটা ন্যাচারালি হেলদি বেবির তুলনায়, হেলদি কনসেপশন বা ন্যাচারাল কনসেপশনের তুলনায় যদি আমরা পাশাপাশি রাখি, কম্পেয়ার করি, তাহলে হ্যাঁ ফ্রোজেন এগ দিয়ে যে প্রেগনেন্সি আসে সেটা খারাপ কিছু আসে না, তার ক্রোমোজোমাল প্রবলেম কিছু হয় না। কিন্তু ফ্রোজেন এগ দিয়ে যে প্রেগনেন্সি আমাদের করতে হয়, সেই পদ্ধতিটা জেনারেলি আমরা আইভিএফ এর মাধ্যমেই করতে হয়, এবং সেই আইভিএফ ইটসেলফ হ্যাজ হায়ার রিস্ক। একটা আইভিএফ প্রেগনেন্সি অবশ্যই একটা হাই রিস্ক প্রেগনেন্সি। আইভিএফ প্রেগনেন্সি কখনোই আমরা বলি না যে তোমার ন্যাচারালি প্রেগনেন্সি কোনো অসুবিধা নেই, ওটাকে আমরা হাই রিস্ক প্রেগনেন্সির আন্ডারেই ধরি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম। অনেক কিছুই জানবার রয়েছে, আপনারা হয়তো আশা করছি অনুষ্ঠানটা মন দিয়ে দেখছেন। পরবর্তী যেহেতু একটা ইনফরমেটিভ অনুষ্ঠান, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি এটা পরবর্তী ইউটিউব বা ফেসবুকেও পাবেন, এই অনুষ্ঠান থাকবে। আর ডক্টর প্লাস আপনারা আজকে থেকে নয়, বহু বছর ধরে প্রতিষ্ঠানটি চেনেন, এবং ডক্টর প্লাসে যারা যারা ম্যাম মানে দেখাতে আসবেন, বা আপনি হয়তো টিভির পর্দার ওপারে বসে ভাবছেন একজন ভালো গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ নেবেন, সেটা যে কোনো বিষয়, সেটা আপনার প্রবলেম, ধরুন পেরিয়েডিক্যাল প্রবলেম বা যত গাইনোর প্রবলেম হয় সেই বিষয় থেকে শুরু করে, আজকে আমরা মেটার্নাল এজ ফার্টিলিটি নিয়ে কথা বলছি, ইনফার্টিলিটি নিয়ে কথা বলছি, তার মানে এটা নয় এই সংক্রান্তই আপনাকে আসতে হবে। গাইনোর যে কোনো অসুবিধা, যে কোনো সমস্যা নিয়ে আপনি যদি মনে করেন, ম্যামের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তার জন্য বাই অ্যাপয়েন্টমেন্ট, আপনি খুব ভালো মতো জানেন যে ডাক্তারদের কাছে এলে কিন্তু বাই অ্যাপয়েন্টমেন্ট আসতে হয়। আর সেক্ষেত্রে মানডে টু স্যাটারডে প্রত্যেক দিন অ্যাভেলেবল থাকবেন, তখনই থাকবেন বাই অ্যাপয়েন্টমেন্ট। আবারও বলে রাখছি, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কেউ আসবেন না। অবশ্যই অনেক ব্যস্ততার ভিতরে থাকেন, বিভিন্ন জায়গায় চেম্বার, বিভিন্ন জায়গায় অপারেশন, বিভিন্ন জায়গায় সবকিছু ম্যানেজ করে কিন্তু টাইম দেওয়া, এবং যথাসময়ে সময়টা অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন। যদি আপনার নিশ্চয়ই যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন তখন একটা পার্টিকুলার ডেট অ্যান্ড টাইম আপনার থাকবে, সেটা যাতে কোনোভাবে মিস না হয় সেটা একটু চেষ্টা করবেন। এটা আপনাদের জন্য আমাদের রিকোয়েস্ট থাকলো। ডক্টর প্লাস অবশ্যই অনুষ্ঠানটি দেখুন একদম শেষ অবধি। আমরা হাইলি রিস্ক নিয়ে আলোচনা করছিলাম, আইভিএফ নিয়ে আলোচনা করছিলাম, বিভিন্ন মুভিতে বিভিন্ন ভাবে আমরা দেখে থাকি যে প্রেগনেন্সি, বাচ্চাটি একদম সম্পূর্ণ অন্য মায়ের কোলে জন্মাচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে সেই বাচ্চাটিকে আমি পাচ্ছি, মানে এই যে কনসেপ্টটা, এটাই বা কিভাবে রয়েছে? যদি নিজের প্রেগনেন্সি ন্যাচারাল কনসেপশন তো না আলাদা, হয়। আরেকটা হচ্ছে সারোগেসি, যাদের ইউট্রাস বা বাচ্চা যেখানে আসে তার কোনো প্রবলেম থাকে বা অনেক অন্য কোনো ম্যাটারনাল কমপ্লিকেশন যদি থাকে, অনেক ক্ষেত্রে আমাদের সারোগেট মাদার বা সারোগেসি করতে হয়, সারোগেসি অ্যাডভাইস করতে হয়। তো এইগুলো ইন্ডিয়াতে মেডিকো লিগালি খুব ইস্যুস আছে এখনো অবধি, এবং এই জিনিসগুলো ল অ্যান্ড অর্ডার খুব একটা বেরোয়নি, অ্যাটলিস্ট আমি জানি না। কিন্তু হ্যাঁ, অনেক জায়গায় যেখানে ইউট্রাসের প্রবলেম, ইউট্রাসের কোনো হিউজ ফাইব্রয়েড আছে, বা ইউট্রাস বারবার করে মানে অনেকের হয় যে সার্ভাইকাল ইনকম্পিটেন্স থাকে, মানে বাচ্চা এসেও বেরিয়ে যায়, প্রিটার্ম ডেলিভারি হয়, তো তাদের কেসে একটা সারোগেসি ইজ আ মানে চয়েস, মানে সারোগেসি ইজ আ ট্রিটমেন্ট অফ চয়েস। তো সেইগুলো নিয়ে আমাদের এখনো মেডিকেল লজ বলুন বা লিগাল, মানে যে লিগালি যে লজ গুলো, এগুলো খুব ক্লিয়ার করা এখনো বাকি আছে আমাদের সরকারের বা আমাদের ইয়েতে। হ্যাঁ, মানে আমরা যতটা সহজে ওই সোনালী পর্দার ওপার থেকে দেখি, ততটা সহজ কিন্তু নয়। বিষয়গুলো অনেক কিছু জানবার রয়েছে। হয়তো আপনি ভেবে বসে আছেন যে এরকম তো আজকে সময় দাঁড়িয়ে হয়, আজকে কোনো ব্যাপারই না, তো ঠিক আছে কোনো ব্যাপার না, 35 36 তো সবে পেরোলো, এবার ভাববো আস্তে আস্তে। কিন্তু এই ভাবনাটা সঠিক সময় বা আফটার 40 নেওয়াটা কতটা হাইলি রিস্ক প্রেগনেন্সি, আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। কারণ এখানে আমি দেখছিলাম বিভিন্ন সিএস, হাই, ডাউন, অনেক কিছু আপনি মেনশন করছেন, তো সেগুলো একটু আমরা যদি ক্লিয়ারলি জানতে পারি। যখন প্রেগনেন্সি অ্যাবাভ 35 বলুন বা যত ম্যাটারনাল এজিং হয়, সেগুলোতে যখনই প্রেগনেন্সি আসে, যদি ন্যাচারালিও প্রেগনেন্সি আসে, সেই প্রেগনেন্সিতে অনেক কমপ্লিকেশনস হতে পারে। এটাকে আমরা বলি এল্ডারলি প্রাইমি। যেমন ম্যাম কি কি ধরনের সমস্যা হয়? হ্যাঁ, এবার এল্ডারলিতে যেটা হয়, মানে অ্যাবাভ 35 স্পেসিফিক্যালি আমি বলি, এবং সব বইয়েও লেখা আছে, সেটা হচ্ছে মেন হচ্ছে সুগার, প্রেশার এবং বাচ্চার যে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। এই তিনটে খুব মেন জিনিস আমি বলবো, জিনিসগুলো মানে দেখা যায়। এবং প্রিটার্ম ডেলিভারি, অনেক সময় হয় যে ইউট্রাস এজ হয়ে যায়, এজিং অফ ইউট্রাস অলসো। তো বাচ্চাটাকে পুরো 10 মাস বা 9 মাস, 9.5 মাস, যতদিন আমাদের 37 উইকস অব্দি মিনিমাম রাখতে হয় বা মিনিমাম ধরার কথা, তার আগেই হয়তো কোনো অসুবিধা হচ্ছে, বাচ্চার মধ্যে রক্ত চলাচল বা ডপলারে কোনো সমস্যা আসছে, বাচ্চার গ্রোথ প্রবলেম হচ্ছে, মানে গ্রোথ রিটার্ডেশন হচ্ছে। এইগুলো বেশি কমন হচ্ছে অ্যাবাভ 35 যারা প্রেগনেন্সি নেয়, এবং ফার্স্ট টাইম যারা নেয়, প্রাইমি পেশেন্টস যাদের ফার্স্ট টাইম অ্যাবাভ 35-এ কনসিভ করছে, তারা ন্যাচারালি কনসিভ করা কোনো অসুবিধা হয় না। অনেক সময় ন্যাচারালি অনেকেই কনসিভ করে, কিন্তু হ্যাঁ, একটা প্রেগনেন্সি যেটা 35-এর ওপরে এসেছে এবং একটা প্রেগনেন্সি যেটা লেট 20s বা আর্লি 30s-এ এসছে, এই দুটো আমরা দেখেছি অনেক ডিফারেন্ট। এবং ইন আ সেম হিউম্যান বিং, যখনই একটা মহিলা অনেক সময় আছে যে সেকেন্ড টাইম শি ইজ প্রেগনেন্ট, প্রথম বাচ্চাটা হয়তো 10 বছর মানে 25 বছর বয়সে হয়তো ফার্স্ট ইস্যুটা হয়েছে, 11 বছর বা 12 বছর পরে আবার মানে শি ইজ প্রেগনেন্ট, 37 38 ইয়ার্স, ওনারা বলেন যে আমি ফার্স্ট টাইম হয়েছিলাম, অত অসুবিধা হয়নি, এই প্রেগনেন্সিতে আমার অনেক সমস্যা হচ্ছে।
হয়তো সুগার বেড়েছে, হয়তো ব্লাড প্রেশার বেড়েছে, হয়তো কিছু বাড়েনি, টায়ার্ডনেস বেড়েছে। আগের বার অনেক ফিট ছিল। তো একটা বডি, ইউট্রাস এবং পুরো বায়োলজিক্যাল একটা টাইমিং হয় যখন ন্যাচারাল কনসেপশন বডি সাপোর্ট করে, এবং যত এজ হয় সেই সাপোর্টটা আস্তে আস্তে কমে যায়, নো ডাউট কমে যায়, যতই আমরা বলি ক্যারিয়ার ওয়াইজ বা ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট, কিন্তু বায়োলজিক্যালি এই জিনিসটা একটু প্রবলেম হয়, এটা আমরা দেখে থাকি। একদম, মানে আজকে নিজেদেরকে মনে সান্ত্বনা দেওয়ার জন্য হয়তো বলতে পারি যে বয়সটা একটা সংখ্যা মাত্র, কিন্তু বয়স বয়সের সাথেই বাড়বে, আর বয়সের সাথে সাথে আপনার নিয়মগুলো ভাঙবে, আর বয়সের সাথে সাথে আপনার শরীরটাও আস্তে আস্তে নুয়ে পড়বে। এটাই খুব স্বাভাবিক, কারণ তাহলে বার্ধক্যজনিত এই কথাটা আসতো না, বার্ধক্য সময়ের কথা আসতো না, বিভিন্ন রোগ, বিভিন্ন সমস্যার কথা আমরা আলোচনা করে থাকি বা শুনে থাকি যে বয়সের সাথে সাথে আসে বা নয়। তো সেক্ষেত্রে আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি যেখানে আপনি সৃষ্টি করবেন, যেখানে আপনি একটা ছোট শিশুর জন্ম দেবেন, সেখানে অবশ্যই চাইবেন সুস্থ সুন্দর। আবারও ডক্টর প্লাসের ওই কথাতে ফিরতে হয়, ক্যাচি লাইন, সুস্থ সুন্দর জীবন একসাথে পেতে গেলে। তো সেখানে অবশ্যই সেটাই কাম্য। কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা বিষয় আমরা জানলাম যে খুব সামান্য একটু আলোচনা করছিলেন ম্যাম, সেটাকে আরেকটু ভাস্টলি আলোচনা করার জায়গাতে আনি, সেটা হচ্ছে প্রিজার্ভিং ফার্টিলিটি, যেটা আপনি বলছিলেন যে এগকে প্রিজার্ভ করা, এই বিষয়টা কি, কেমন করে হয়, কি ব্যাপার, কি ট্রিটমেন্ট? এটা তো একটা ডেফিনেটলি ট্রিটমেন্টের পর্যায়ে। হ্যাঁ, এবার এগ প্রিজার্ভ করাটা অ্যাজ সাচ ন্যাচারালি একটা হয়, একটা আর্টিফিশিয়ালি হয়। যদি ন্যাচারালি বলি তাহলে হচ্ছে হেলদি লাইফস্টাইল। এই যে আচ্ছা। আমরা বাইরের খাবার খাই বা এনভায়রনমেন্টাল পলিউশনের দিয়ে আমরা এক্সপোজ থাকি, বা কেউ যদি স্মোক করে, অ্যালকোহল নেয়, এই জিনিসগুলোতে কি হয়, অক্সিডেটিভ র্যাডিক্যালস বাড়ে, এবং সেটাতে উইথ এভরিথিং ওভারিজ এর কোয়ালিটি যেটা হয়, এই এগ জিনিসটা বা ওভারিজ যে জিনিসটা, এই জিনিসটা দিজ আর ভেরি সেন্সিটিভ টু এনভায়রনমেন্ট, ভেরি সেন্সিটিভ টু অক্সিডেন্টস। এই জিনিসগুলোতে ওরা তাড়াতাড়ি এজিং হয়ে যায়। মানে অনেক সময় হয় 30 অ্যাবাভেও আমরা দেখি খুব পুয়ার এগ কোয়ালিটি, ওকে। হ্যাঁ, বা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস দেখা গেছে ওইসব পেশেন্টদের বা ওইসব উইমেনদের। এটা স্পেসিফিক্যালি হচ্ছে যাদের একটু ওবিজ, যাদের লাইফস্টাইল ইজ ভেরি আনহেলদি, বাইরের খাবার সব নয়, স্মোকিং, অ্যালকোহল, এগুলো খুব ইম্পর্টেন্ট, এবং এগুলো দিস কন্ট্রিবিউট আ লট ইন এগ এজিং বা ফার্টিলিটি এজিং যেটা বলে। তো সেগুলোতে হয়তো 35ও নয়, উনি হয়তো 32-33, বাট স্টিল আমরা যেটা AMH বলে একটা টেস্ট হয় যেটাতে এই জিনিসগুলো বোঝা যায়, সেগুলো দেখি ভেরি পুয়ার। হ্যাঁ, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আর যেটা আর্টিফিশিয়াল ভাবে যেটা বলছিলাম যে এগ প্রিজার্ভিং, এটা ক্রায়ো প্রিজার্ভেশন বলে, বা অনেক সময় কি হয় যে পেশেন্টস চয়েস অনুযায়ী আমরা এগস গুলোকে ম্যাচিওর করে সেইগুলোকে আমরা রেখে দিই হচ্ছে বাইরে টেস্ট টিউবে, বেসিক্যালি টেস্ট টিউব, মানে স্পেসিফিক্যালি খুব মানে লেম্যান টার্মেই বলছি, এটা টেস্ট টিউবের মতন, মানে একটা ফ্রিজ করে রাখি একদম ওই -ডিগ্রি সেন্টিগ্রেডে, ওগুলোকে ফ্রিজ করে রাখি, সো দ্যাট যখন ওয়েন শি ইজ রেডি ফর আর প্রপার স্পার্ম ডোনার বা ওনার যদি পার্টনার কেউ থাকে তার সাথে আমরা ওটাকে এগ ফার্টিলাইজ করে, কিন্তু ওই জিনিসটা টিপিক্যালি IVF এর মাধ্যমেই হতে হবে, এবং IVF হ্যাজ ইটস ওন রিস্ক, অনেক রিস্ক থাকে। তো এগ প্রিজার্ভেশন এখনকার দিনে আছে, এবং বাইরের দেশে তো খুব হয়, বাইরের দেশে তো 45-47-এও অনেকেই বাচ্চা নেয় থ্রু দিস, মানে এগ প্রিজার্ভেশনের থ্রু। আর না হলে ডোনার এগ যাকে বলে, ডোনার এগ মানে অন্যের কারোর এগ দিয়ে যে IVF করতে হয়। তো সেটা তো এক নিজের মানে বায়োলজিক্যালি ওর ট্রেটস থাকবে না, ওটা তো অন্যের থাকবে, কিন্তু যদি নিজের সন্তান চাই ইন ফিউচার, তাহলে ওই এগ প্রিজার্ভেশন একটা আর্টিফিশিয়াল মেথড। আর হেলদি লাইফস্টাইল তো অবশ্যই আছে, হেলদি লাইফস্টাইল, স্মোকিং, অ্যালকোহল, নো স্মোকিং, নো অ্যালকোহল, আর এনভায়রনমেন্টাল পলিউশন, এগুলো তো ব্যাপার আছে। একদম, লাইফটা একটা বিরাট জায়গা, এবং সত্যি বলতে উইকেন্ড হলেই পার্টি, উইকেন্ড মানেই হালকা হোমলি একটা গেট টুগেদার, সেখানে কিন্তু আনন্দ, আড্ডা, মজার থেকেও অনেক বেশি হচ্ছে মদের ফোয়ারা, একদম এভাবেই বলি, যেটা আমরা অ্যালকোহল কথা বলছি, একদম তাই। আর এখন মানে রাস্তাঘাট বলুন, বিভিন্ন জায়গায় ওয়ার্কিং উমেন মানে স্মোকিং, এছাড়া দেখা যায় না, মানে আগের সময় হয়তো এতটা দেখা যেত না, কিন্তু সেটা এখন অত্যাধিক মাত্রা, যার জন্য কিন্তু সত্যি বলতে মেয়েদের এই বয়সের সাথে সাথে বুড়িয়ে যাওয়া বা সময়ের আগে বুড়িয়ে যাওয়ার যেমন বেরিয়েছে, সেটা স্কিনের উপর এফেক্ট আসছে, প্লাস তাদের লাইফস্টাইলটাকে এত ফাস্ট লাইফস্টাইল করতে গিয়ে না তারা নিজেদের এতটুকু যত্ন নেয়। হ্যাঁ, স্কিনের যত্ন করেন, বাইরে থেকে যত্ন হয়, কারণ যেহেতু একটা প্রেজেন্টেবল ব্যাপার থাকে, দ্যাটস ওয়াই। আদারওয়াইজ কিন্তু একদমই আপনি আপনার নিজের যত্ন করেছে, যত্ন অর্থাৎ কিন্তু সবটা বহিরাগত নয়, অনেকাংশে অন্তর্নিহিত আপনার ভিতরের যত্নটাও কিন্তু বাইরের একটা
প্রতিফলন হতে পারে। তো এখান থেকে আমরা বলি না যে একটা সুন্দর মেয়ের তার সামনে দাঁড়াবেন, প্রতিবিম্বে যদি আপনি নিজের ঝলকটা দেখতে পারেন, এর থেকে আনন্দের কিছু হয় না। তো সেখানে কিন্তু আপনি একটা ছোট্ট শিশুকে জন্ম দেবেন বা ভাবছেন এবার বোধহয় ছোট্ট শিশুটির জন্মের প্রয়োজন আছে আপনাদের জীবনে। তো তার আগে নিজেকে কিন্তু একবার প্রস্তুতি পর্বটা সেরে নিন। মানে এটা বলা খুব ভাবেই রাখে আজকের সময় দাঁড়িয়ে যে একটা ন্যাচারাল প্রেগনেন্সি এসে যাওয়া খুব ভালো কথা, আদারওয়াইজ তো বিভিন্ন ধরনের কমপ্লিকেশন যেটা নিয়ে আমরা আলোচনা করছি, হাইলি রিস্ক ফ্যাক্টর গুলো নিয়ে আলোচনা করছি। এক্ষেত্রে একটা নতুন সদ্যজাত বাচ্চাকে কিন্তু আমরা অনেকটা বিপদের মুখে ফেলে দিচ্ছি, আমরা জানিই না বিষয়টা সম্পর্কে। সুতরাং হয়তো আমার সুগার এসে গেছে, থাইরয়েড রয়েছে, আমি জানিই না, অনেক ক্ষেত্রে প্রথম প্রথম বোঝাই যায় না। তো এখানে আমি একটা বিষয় আসবো আলোচনা, যে অনেক সময় প্রেগনেন্সি পিরিয়ডেও তার আগে সবটা নর্মাল ছিল, কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডে কিন্তু তার এসে গেছে হয়তো সুগার বা থাইরয়েডটা এসে গেছে। এক্ষেত্রে কিভাবে তিনি মেনটেন করবে বা বাচ্চার প্রতি যাতে তার কোনো এফেক্টটা না পড়ে, যেহেতু মা গর্ভে ধারণ করছে তো স্বাভাবিকভাবে অনেক অংশে এফেক্ট পড়ে। প্রেগনেন্সিতে সুগার বা প্রেশার এটা বেশ কমন, স্পেশালি এজ বেশি হলে এবং যাদের হেরিডিটারি হিস্ট্রি আছে, মানে মায়ের যদি সুগার থাকে বা বাবা মায়ের দুজনেরই যদি সুগার বা প্রেশার এগুলো থাকে, তাহলে জেনারেলি দেখা যায় যে প্রেগনেন্সিতে টিপিক্যালি জেস্টেশনাল ডায়াবেটিস, মানে প্রেগনেন্সিতে ডায়াবেটিস, আবার বাচ্চা বেরিয়ে গেলে বা ডেলিভারি হওয়ার পরে ওটা আবার নর্মাল হয়ে যায়। সেম উইথ হাইপারটেনশন অলসো। তো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি চেক আপের থ্রুই দেখা হয়, এবং উইকলি মিনিমাম একটা করে ব্লাড প্রেশার মাপা খুব ইম্পর্টেন্ট। যাদের স্পেশালি যাদের এটা হেরিডিটারি আছে, মানে বংশে আছে ব্লাড প্রেশার বেশি, তাদের সেই মাদের স্পেসিফিক্যালি হচ্ছে প্যাটার্নাল, এখানে কিন্তু প্যাটার্নাল হিস্ট্রিটা খুব একটা ম্যাটার করে না, যে বাবার কি ছিল এগুলো ম্যাটার করে না, কিন্তু মায়ের বাবার বা মায়ের বাবা মায়ের সুগার বা প্রেশার যদি হয়ে থাকে, তাহলে সেই ওমেনের সুগার বা প্রেশার ডিউরিং প্রেগনেন্সি আসার চান্সেস আর ভেরি হাই। এবং সে যখন ইন ফিউচার যখন আরো 10 বছর পরে মানে নট প্রেগনেন্ট, তারও সেই জিনিসগুলো হওয়ার চান্স, কারণ এগুলো হেরিডিটারি। সুগার প্রেশার অনেক সময় এবং অনেক পার্সেন্টেজেই হেরিডিটারি থাকে, যে বাবা মায়ের থাকলে মেয়েরও হবে, সন্তানেরও হবে, এবং এটা আবার শি ইজ গিভিং বার্থ টু দ্য চাইল্ড, তারও হতে পারে। তো যাই হোক, ওই পেশেন্টরা হচ্ছে যাদের হেরিডিটারি রিস্ক আছে, তাদের হচ্ছে আমাদের প্রেশার বলাই হয়। এটা ইন জেনারেলি সপ্তাহে একবার করে প্রেশার মাপা হয়। সুগার হচ্ছে আমাদের টাইমিংস আছে, ফার্স্ট বুকিং এ মাপতে হয়, তারপর 26 to 28 উইকসে আরেকবার মাপতে হয়। অনেকে যাদের বেশি হিস্ট্রি আছে তাদের স্পেসিফিক্যালি আমরা আগেও আরেকবার মেপে নিই, ওই 24 সপ্তাহ নাগাদ একটা মেপে নিই, লাস্টের দিকে একবার মাপি। তো যত বাচ্চা পেটের মধ্যে বাড়ে, যত 9 মান্থস বা 10 মান্থস যখনই হয়, তখন সুগার হওয়ার টেন্ডেন্সিটাও বাড়ে। একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে, সুগার হওয়ার টেন্ডেন্সি, প্রেশার হওয়ার টেন্ডেন্সিটাও বাড়ে। এবং অনেক সময় দেখা যায় যে যখন প্রেশার খুব বেশি থাকে, ওষুধে, এবার সব প্রেশারের ওষুধ যেটা আমরা নন প্রেগনেন্ট উইমেনদের দিতে পারি, প্রেগনেন্সিতে সব জিনিস আমরা দিতে পারি না, সব ওষুধ দিতে পারি না, কারণ বাচ্চার ওপর সেটা এফেক্ট পড়ে। তো তাদেরকে যেটা হয়, যখনই আমরা দেখি যে একটা এজে ম্যাচুরিটি হয়ে গেছে, মায়ের প্রেশার কমানো যাচ্ছে না, তখন কিন্তু আমাদের আর্লি টার্মেও আমাদের অনেক সময় মানে প্রি টার্মেও অনেক সময় আমাদের ডেলিভারি করিয়ে দিতে হয়, টু সেভ দ্য মাদার বলতে গেলে। হ্যাঁ, বাট আমি এখানে একটু ইন্টারাপ্ট করি, সেক্ষেত্রে যে বাচ্চাটা ম্যাচিওর হলো না, কিন্তু কিছু করার নেই, ওখানে আমাদের ওয়ে করে নিতে হয় কোনটা অ্যাডভান্টেজ। একটা বাচ্চাকে বাচ্চা বেঁচে যায়, বাচ্চা মোটামুটি 28 উইকস বা 28 সপ্তাহ পরে হলো ভালো সেট আপ থাকলে বেঁচে যায়, তার আগেও বাঁচে, কিন্তু 28 উইকসটা আমরা ধরে রাখি। 32-34 উইকস যখনই হয়, আইডিয়ালি 40 উইকস অব্দি যাওয়া উচিত বা 37 মিনিমাম যাওয়া উচিত। যখনই দেখি 32-34 হয়ে গেছে, মায়ের প্রেশার খুব বেশি, কোনো ওষুধেই কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা এই প্রিটার্মের রেস্টটা নিয়েও অনেক সময় ডেলিভারি করতে হয়, প্রি এক্ল্যাম্পসিয়া বলে। কারণ যদি আমরা না করি, অনেক সময় মায়ের স্ট্রোক বা কার্ডিওভাস্কুলার প্রবলেম হতে পারে। তো তখন আমরা পেশেন্টদের বলেই দিই, বা হাজবেন্ডকে বা ওদের রিলেটিভদের বলে দিই যে এই রিস্কটা আছে, কিন্তু একে যদি আমি রেখে দিই বা প্রেগনেন্সিটা কন্টিনিউ করি, তাহলে আরো প্রবলেম হতে পারে। ঠিক ঠিক, একদম সেইগুলো একদম অবস্থা বুঝে ব্যবস্থা, একজন প্রপার ডক্টর, একজন মানুষ যিনি এই বিষয়ে অভিজ্ঞ, তার কাছেই আমার মনে হয় পুরো বিষয়টা ছাড়া উচিত। কারণ এই বিষয়ে কিন্তু আপনি যেটুকু জানি সেটুকু কি বলুন তো, সেটুকু হচ্ছে মা, কাকিমা, দিদা, ঠাম্মি এদের এক্সপিরিয়েন্স থেকে জানি। তো এখানে অনেকে ভুল করে ফেলেন, এই এক্সপিরিয়েন্স গুলো নিজেদের উপরও কাজে লাগাতে চান। আজকের সময় দাঁড়িয়ে এর কোনো মানে হয় না, না আমি ছোট করছি না তাদেরকে, একদমই ছোট করছি না, তারাও মা হয়েছেন, এখন তো একটা দুটো, তারা হয়তো অনেক সন্তানের মা হয়েছেন, অনেকটা দায়িত্ব আগলে সামনে রেখেছেন, কিন্তু সেই সময় সেই যুগের
বা আজকের সময় দাঁড়িয়ে অনেকটা পার্থক্যও রয়েছে। এত এত হয়তো মানে ন্যাচারাল প্রেগনেন্সির বাইরে ভাবতেই পারতেন না, তারা আজকে ভাবতে পেরেছে। এবং প্রতিনিয়ত এর একটা কিন্তু কি বলবো পরীক্ষা নিরীক্ষা চলছে, বিভিন্নভাবে মা হচ্ছেন তারা। হ্যাঁ, রিস্ক ডেফিনেটলি রয়েছে, কিন্তু হচ্ছেন না তা তো না, রিস্কগুলো পেরিয়ে তারা মা হচ্ছেন। তো সুতরাং এজ নিয়ে আলোচনা করছি, এবং আমার একটা প্রশ্ন থাকবে একদম শেষ মুহূর্তের আমাদের, তবে বেশ কিছুটা আছে, আলোচনা হবে। হাউ টু রিডিউস এনার্জি, এই যে এগের এজিংটা, সেটা আমরা কি করে কমাতে পারি? এটা একটা মূল জায়গা। এগ এজিং বেসিক্যালি হচ্ছে হেলদি লাইফস্টাইল, যদি ন্যাচারাল ভাবে বলি। হেলদি লাইফস্টাইল, অক্সিডেশন মানে হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন, স্মোকিং, অ্যালকোহল বা জাঙ্ক ফুডস থেকে যেগুলো আসে, সেইটাতে এগ এজিংটাকে অ্যাক্সিলারেট করে। অনেক সময় যেটা হয় হচ্ছে আমাদের হেলথ সাপ্লিমেন্টস পাওয়া যায়, কিন্তু হেলথ সাপ্লিমেন্ট সবাইকে খেতেই হবে সে ব্যাপার নয়, কিন্তু অনেক সময় খেলে ক্ষতি করে না। এবং যখনই দেখি যে আমাদের এগ কোয়ালিটি কমছে বা 35 হয়ে গেছে, তাদেরকে আমরা ওই কোকিউ এনজাইমস বলুন বা অনেক সময় কোনো হরমোনাল থেরাপিজ আছে যেটাতে এগ এজিংটাকে কমায়। কিন্তু হ্যাঁ, পুরোপুরি কমাতে পারে না বা পুরোপুরি রিভার্স করতে পারে না, কিন্তু এগ এজিং এর যে প্রসেসটাকে সেটা হয়তো একটু ডিসেলারেট করলো, একটু স্লো করলো, কিন্তু পুরোপুরি কম বা জিনিসটা করতে পারে না। এবং এটার মেন কারণ মানে মেন কি বলে মেন ওয়ে হচ্ছে টু রিডিউস এগ এজিং হচ্ছে হেলদি লাইফস্টাইল। এটা খুব বড় একটা ব্যাপার যেটা আমরা বারবার ইগনোর করে থাকি। হেলদি লাইফস্টাইল এবং টু গেট প্রেগনেন্ট আর্লিয়ার মানে হচ্ছে 35 এর আর্লি আর কি। একদম। এই ক্ষেত্রে না আমি একটা বিষয় একটু জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে এখন এই সময় দাঁড়িয়ে আমরা অনেক ফিগার কনসিয়াস। এবার ফিগার কনসিয়াস ক্ষেত্রে কি হয়, আমরা মোটা হয়ে যাচ্ছি না, আমাদের দেখতে ভালো লাগছে না, বডিটা একটু শেপে থাকবে, বডিটা শেপিং করবো, তার কারণে আমরা বিভিন্ন ধরনের ডায়েট করে থাকি। মানে আমরা তো এখানে আলোচনা করছি লাইফস্টাইল, প্রপার ডায়েট, প্রপার এক্সারসাইজ সবটা, কিন্তু সেক্ষেত্রে নিজেরা হয়তো এমন কিছু ডায়েট করছি, তার দরুন বা তার প্রভাবও কি আজকে আমাদের এক্ষেত্রে ইনফার্টিলিটির ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে? এটা একদম ব্যক্তিগত প্রশ্ন থেকে আপনাকে অ্যাকচুয়ালি ডায়েট যেটা আমরা জানি এবং ডায়েট যেটা আমরা করি দুটো ডিফারেন্ট, আর যেটা করা উচিত সেটা একদমই ডিফারেন্ট। ডায়েট মানে না খাওয়া নয়, বা ডায়েট মানে কম খাওয়া নয়। ডায়েট মানে হচ্ছে হেলদি খাওয়া, বারবার করে খাওয়া, হেলদি খাওয়া, অ্যান্ড এমন জিনিস খাওয়া। এবার ডিপেন্ড করছে কার কেমন ডায়েট লাগবে। কারোর প্রোটিন বেশি ডায়েট লাগবে, কারোর কার্বোহাইড্রেট কম, প্রোটিন বেশি ডায়েট লাগবে। তো এবার এই জিনিসগুলো হচ্ছে মানে আমাদের লেম্যান টার্মে বলে ডায়েটিং করা মানে হচ্ছে না খেয়ে থাকা। এইটার সাথে কোনো ডায়েট করাকে আমরা কম্পেয়ার করতে পারি না। যদি কেউ ডায়েট করতে চায়, তাহলে যদি হেলদি ডায়েট করে বা যেটা লাগবে সেই জিনিসটা করে, ডায়েটিশিয়ানের আন্ডারে থাকা বা ইন জেনারেল লাইফস্টাইলটা যদি ডায়েটিং মানে ঠিকঠাক করে ডায়েট নেয়, বা ফ্রেশ ফ্রুটস খেলো, ভেজিটেবলস খেলো বেশি করে, কার্বোহাইড্রেট কমালো, আমাদের বাঙালিদের মধ্যে হচ্ছে ভাত কম করে রুটি, ঠিক আছে, তো এইগুলোকে কমানো জিনিসগুলো, এইগুলোর মধ্যে যদি থাকতে পারে, তাহলে এইটাই হচ্ছে মানে বিনা পয়সার ডায়েট বলতে পারা যায়। ঠিক আছে, এমনি নয় যে না খেয়ে থাকলেই ডায়েটিং হয়, দ্যাট ইজ এ রং মিসকনসেপশন। একদম, শরীরের চাহিদা মতো শরীরকে দিতে হবে। এবার না হলে গাড়িটা চলবে না, একটা সময় আটকে থাকবে। আমি এরকম মাঝে মধ্যে আপনাদের সাথে হয়তো ছোট ছোট মজাও করি। আসলে কি জীবনটা খুব সিরিয়াস, আর সিরিয়াস আলোচনা করছিলাম, তো সিরিয়াস আলোচনার সাথে সাথে কিন্তু আপনারা অনেকটা সিরিয়াস হলেন মনে হয়, কি মনে হয়েছে? তো সেটা হয়তো আমরা ইউটিউব, ফেসবুকের কমেন্টস সেকশনটা দেখলে বুঝতে পারবো। আবারও একবার শেষ মুহূর্তে জানিয়ে রাখি, মানডে টু স্যাটারডে আপনারা সপ্তাহে পেয়ে যাচ্ছেন 6 দিন ম্যামকে বাই অ্যাপয়েন্টমেন্ট, অবভিয়াসলি ডক্টর প্লাসে। অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে, জানাই ধন্যবাদ আপনাদেরকে, নমস্কার।